পাশ থেকে শুদ্ধ কপাল চাপড়ে বলে, ভাই রে, তুই জানিস না বলেই ছাড়াছাড়ির উদাহরণ দিয়েছে। আসল কথা হলো, তুই বিয়ে করে কাবিনে বসানো টাকাগুলো মৃত্যুর আগে পর্যন্ত টাইম নিয়ে তোর বউকে দিতে পারবি, কিন্তু ছাড়াছাড়ি হলে সেই সময়ই সব পরিশোধ করতে হয়। ইরফান রেগে বলে, আবার তুই ছাড়াছাড়ির কথা বলছিস? শুদ্ধ মেকি হেসে বলে, আরে, এটা তোকে বোঝালাম, কিছুই তো জানিস না। সারাদিন ব্যবসা করে করে এই হাল, অসামাজিক শালা। ইরফান ভাবলেশহীন ভাবে বলে, বিজনেস তো তুইও স্টার্ট করেছিস। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো, গালে হাত দিয়ে আফসোসের সুরে বলে, সিসিটিভির ওপর একটা পাতলা কাপড় দিলেও তো সিসিটিভি আর কিছুই দেখতে পায় না, আর তোর ওপর পুরো দেওয়াল তুলে দিলেও সব কেমনে জানিস ভাই? ইরফান ঠোঁট বাঁকালো একটু, শুদ্ধ হতাশ। লুকিয়ে লুকিয়ে কিছু করা হবে না তার আর। ভাগ্যিস তার বাসরটা এই সিসিটিভি দেখতে পায়নি, এটাই মনে হয় বাকি আছে। এই ভাবনা রেখে বলে, মোহরানার কথা শুনেছিস? ইরফান গম্ভীর গলায় বলে, আই নো, বউকে মোহরানা পরিশোধ করতে হয়। শুদ্ধ হেসে বলে, ওটাই কাবিন। নে, এবার বল, তুই মায়রাকে কি দিবি? ইরফান শুদ্ধর দিকে চেয়ে বলে, ও তো তোর কপি ভার্সন বাদর। শুদ্ধ থতমত খেয়ে তাকায়, এই বেয়াদ্দপটা তাকে অপমান করছে। ইরফান শুদ্ধর কথাগুলো মোটামুটি আস্তে আস্তে বলার কারণে কেউ সেইভাবে শুনতে পায়নি। শুদ্ধ রেগে বলে, এই বেয়াদ্দপ কথায় কথায় আমাকে অপমান করবি না তো? তোর বউ বাদর, সেটা আমার দোষ? ইরফান এই ব্যাপারে আর কিছুই বলল না, বিড়বিড় করে বলে, আমি তো ওকে প্রায় সবই দিয়ে দিয়েছি। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, কি বলছিস? ইরফান কিছুই বলল না। তারেক নেওয়াজ নিজেই কাজী সাহেবকে বলে, 15 লাখ লিখুন। ইরফান সাথে সাথে গম্ভীর গলায় বলে, প্লাস ইরফান নেওয়াজ। কাজী সাহেব তারেক নেওয়াজের কথায় লিখতে গিয়েও থেমে যায় ইরফানের কথা শুনে। সে ঠিক বুঝতে পারল না। দ্বিতীয়বার জিজ্ঞাসা করতেও তার মন সায় দেয় না। এই ছেলেকে তার সুবিধার লাগছে না। শুদ্ধ ইরফানকে গুতিয়ে বলে, তোর নাম লিখতে বললি কেন? ইরফান শুদ্ধর দিকে চেয়ে বলে, কজ, ও তোর মতো বাদরামি করে যদি আমাকে ছাড়তে চায়, দেন আমি শর্ত অনুযায়ী আবারও আমাকে দিয়ে দিব ওকে। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, মানে এর মাথায় তো আজগুবি চিন্তা আসে কোথা থেকে? ইরফানের সব ঠিকঠাক করে কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য কথা বলতে নিলে শুদ্ধ পাশ থেকে বলে, ওহে চাচা, আপনি এসব ভুলভাল পদক্ষেপ কেন নিচ্ছেন? কাজী সাহেব থতমত খেয়ে তাকায়। সে যে কাদের বিয়ে পড়াতে এসেছে এটাই ভেবে হাজারো আফসোস হচ্ছে। শুদ্ধ হেসে বলে, আমি থাকতে অন্য কারোর বিয়ে আগে পড়াবেন? এসব হয় নাকি? এরকম করলে তো আপনি খাবার পাবেন না চাচা। বিয়েতে এসে না খেয়ে গেলে আপনার অপমান হয়ে যাবে। আমি আবার বেশ উদার মনের মানুষ, তো কাউকে অপমান করতে পারি না। নিন নিন, আমার বিয়েটা আগে পড়ান। মামা, তুমি থাকতে তোমার ছেলে শুদ্ধকে রেখে কুড়িয়ে পাওয়া ইরফানের বিয়ে আগে পড়াচ্ছে, এসব তুমি কি করে মেনে নিয়েছিলে? আমি পুরাই হতাশ। শুদ্ধর কথায় সবাই হাসলো। এ কেমন তা তো সবাই জানে। তারেক নেওয়াজ নিজেও হাসলো। বজ্জাত ছেলেটা তাকে কি সব বলে। এখন তার মনে হচ্ছে তাকে শুদ্ধর থেকে ট্রেনিং নিতে হবে, নয়তো ইরফানের সাথে টিকবে কি করে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধের দিকে তাকালো, তবে কিছুই বলল না। কাজী সাহেব অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। এদের দুই ভাইয়ের দেখে এমন অদ্ভুত আচরণ পেয়ে মনে হচ্ছে সে ভুল করে ভিন্ন গ্রহে এসে পড়েছে, নাকি এরাই ভিন্ন গ্রহ থেকে পালিয়ে এসেছে। ইরফানের দেয়া মোহরানার সমপরিমাণ টাকা শুদ্ধর কাবিনেও দেওয়া হয়। শুদ্ধ বিয়ে পড়ানোর শেষে সে দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বলে, আমি কি এখন আমার বউকে দেখতে পারি বাবা? ফারহার বাবা থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে। নাসিম এগিয়ে এসে শুদ্ধকে টেনে নিয়ে যায়। ফাইজও এগিয়ে গিয়ে শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, তোর কি কোনোদিনও লজ্জা হবে না? আমার বাবা তোর শ্বশুর, বুঝতে পারছিস? শুদ্ধ বিরক্তির কণ্ঠে বলে, শ্বশুরের কাছেই তো তার মেয়েকে চেয়েছি, তোর মতো ব্রিটিশ শালার কাছে তো আর চাইনি। তোর বাচ্চাকে আমি 4 আনারও একটা চকলেটও কিনে দেবো না, দেখিস। ফাইজ বিরক্ত চোখে চেয়ে রইল শুদ্ধর দিকে।
এটা বিয়ের দিনও ঠিক হলো না। আল্লাহ, একে যে কোন পিছলা মাটি দিয়ে বানাইছে তা একমাত্র আল্লাহই ভালো জানে। নাসিম মলিন মুখে ইরফানের দিকে চেয়ে আছে। কাজী সাহেব বেশ কিছু বললেন এতক্ষণ। এরপর ইরফানকে কবুল বলতে বলে। নাসিম ঢোক গিলল। তার কষ্ট কেন হচ্ছে? ইরফান আর তার বারবি ডলের বিয়ে তো অনেক আগেই হয়েছে। তারা কত সুন্দর কাপল, শুধু তার মানতে কষ্ট হয়। ভাবনার মাঝেই ইরফানের বলা কবুল শব্দটুকু কানের পর্দায় এসে বিষের বানের ন্যায় ধাক্কা খায়। নাসিম চোখ বুজে নিল, ঢোক গিলল বহু কষ্টে। এরপর কোনো দিকে না তাকিয়ে সাইড কেটে দ্রুত পায়ে জায়গাটি প্রস্থান করে। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে দেখল নাসিমের প্রস্থান। নাসিমের হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার, কারণ ওই মন দিয়ে ও তার বাটফ্লাওয়ারকে নিয়ে ভাবে, যেটা ইরফানের গায়ে আগুন জ্বালিয়ে দেয়। ইরফান শুদ্ধর বিয়ে পড়ানোর পর কাজী সাহেব ফারহা আর মায়রার কাছে এসে রেজিস্টার পেপারে সাইন করাতে। মায়রার পাশে মায়রার মা বসেছে, ফারহার পাশে ফারহার বাবা। আশেপাশে সবাই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। ফারহাকে রেজিস্ট্রি পেপারে সাইন করার জন্য পেপার এগিয়ে দিলে ফারহা কাপা কাপা হাতে কলম আর পেপার নেয়। তার হাত কাঁপছে, চোখ জোড়া ঝাপসা হয়েছে। এই তো, এইখানে সাইন করে দিলে সে আর বাবার বাড়িতে থাকতে পারবে না। কথাগুলো ভেবে দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চাই। ওভাবেই কাপা হাতে পেপারে সাইন করে দিল। চোখ থেকে টুপ টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। পাশ ফিরে তার বাবাকে জড়িয়ে ধরে, নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। ফারহার বাবা মেয়েকে আগলে নেয়। তার চোখ জোড়া কখন যে ঝাপসা হয় বুঝে পায় না ভদ্রলোক। এই মেয়েটি সারা বাড়ি যে ঘুরঘুর করত, প্রতিদিন কোনো না কোনো আবদার করত, এখন এসব আর কে করবে? এখানে উপস্থিত সকলে বাবা মেয়ের আবেগ মাখা মুহূর্তে নিজেরাও ভীষণ আবেগী হয়ে পড়ে। মায়েরা মলিন মুখে পাশ ফিরে তাকিয়ে আসে। বাবা মেয়ের সম্পর্ক বুঝি এমনই হয়, এত মিষ্টি হয়? সে তো জানে না জন্মের পর কাউকে যে বাবা বলে ডাকবে সেইটুকুও সে পায়নি। বুদ্ধি হওয়ার আগে তো ডেকেছিল নাবিবের লাবিবের বাবাকে, ভুল ভাঙলে আর ডাকেনি তো। বাবা মেয়ের সম্পর্ক কেমন হয় সেইটুকু অনুভব করার সৌভাগ্যটুকুও হয়নি তার। মৃত বাবার কথা মনে পড়ল। স্বামী হিসাবে খুব খারাপ হলেও বাবা হিসেবে হয়তো তাকে এভাবেই আদর করত। ইস, তার কপালে বাবার একটুখানি ভালোবাসা যদি আল্লাহ দিত। কথাগুলো ভাবতে ভাবতেই কখন যে চোখ জোড়া ঝাপসা হয়েছে মেয়েটি বুঝতেই পারেনি। তারেক নেওয়াজ মায়রাকে লক্ষ্য করে বলে, মনে হচ্ছে আমার মায়রা আম্মু আমাকে ভুলে গিয়েছে। মায়রা তারেক নেওয়াজের কথাটা শুনে দ্রুত ঝাপসা চোখ জোড়া মোছে সামনে তাকায়। বসা থেকে দাঁড়িয়ে তারেক নেওয়াজের সামনে এসে বলে, একদম ভুলে যায়নি বাবা, আপনি মিথ্যা বলছেন। তারেক নেওয়াজ আফসোসের সুরে বলেন, তবে বাবার জন্য আক্ষেপ করছিলে কেন? এই যে তোমার জলজ্যান্ত বাবা তোমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ তুমি আমাকে ভুলে গেলে। মায়রার কি যে হলো কে জানে, হুট করেই তারেক নেওয়াজকে জড়িয়ে ধরে। তারেক নেওয়াজ মৃদু হেসে মায়রার মাথায় হাত রেখে বলে, এবার মনে হচ্ছে মেয়ে আমাকে পুরোপুরি মনে রেখেছে। মায়রা হাসলো, চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। তার এত ভালো একটা বাবা থাকতে সে কেন আফসোস করছিল? মায়রার মা সহ সকলে অপলক চেয়ে রইল শ্বশুর বৌমার দিকে। বাইরের কেউ দেখে বিশ্বাসই করবে না মায়রা তারেক নেওয়াজের নিজের মেয়ে নয়। মায়রার মা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। তিনি জানতেন তার প্রাক্তন স্বামীর বন্ধু তার মেয়েটাকে খুব আদরে রাখবেন। সে মা হয়ে বাবার আদর মেয়েকে এনে দিতে পারেননি, এইসব তারেক নেওয়াজ তার মেয়েকে এনে দিবেন। দিয়েছেও তো, তার ইচ্ছে পূরণ হয়েছে। তার মেয়ে এখন সুখী। তার জীবনের অনেক বড় একটি পাওয়া পূরণ করে দিয়েছে আল্লাহ, তার মেয়ের সুখ। এর জন্য কত রাত তিনি কেঁদে ভাসিয়েছেন। অবশেষে আল্লাহ তাকিয়েছেন তার মেয়ের দিকে। তারেক নেওয়াজ মায়রার হাতটা ধরে মায়রাকে তার জায়গায় বসিয়ে দেয়। তিনি নিজেই মায়রার পাশে বসে কাজের উদ্দেশ্যে বলে, আমার মেয়ের রেজিস্ট্রি পেপারটা দিন। মায়রার বারবার চোখ জোড়া ঝাপসা হয়। কিছুক্ষণ আগে তার বাবার আদর থেকে বঞ্চিত হওয়ার জন্য আফসোসে চোখটা ভিজে ছিল, আর এখন সে
এর রকম একজন বাবা পেয়ে যাওয়ার আবেগে চোখ ভেজাচ্ছে। মায়েরা রেজিস্ট্রি পেপারে সাইন করতে গেলে তার প্রথমবার বিয়ের দিনের কথা মনে পড়লো। কতই না কেঁদেছিল বিয়ে করবে না বলে। মায়ের আঁচল থেকে বেরোতেই ইচ্ছে করতো না। যদিও তার বাড়িতে দিনগুলো ভীষণ কষ্টে পেরোতো, কিন্তু সেখানে কত যে মায়ের ভালোবাসা ছিল। এখানে আসে তা মায়েরা, এখনো আছে তা মায়েরা ভুলবে কি করে। ঝাপসা চোখে একবার মায়ের দিকে তাকালে দেখলো তার মা ঝাপসা চোখ জোড়া তার উপর থেকে দ্রুত সরিয়ে নিল। মায়েরা মলিন হেসে রেজিস্ট্রি পেপারটা সাইন করে দেয়। বিয়ের সব কাজ শেষে ইরফান, মায়েরা, শুদ্ধ, ফারহা সহ সবার কাজিন একটি বাড়ি বড় টেবিল বুক করে বসেছে। মায়েরা যদিও দুপুরে খেয়েছে, কিন্তু এখন নাকি বর বউ একসাথে খেতে হয়। মায়েরা অল্প একটু খাবে বলে ঠিক করেছে। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা সবাইকে দেখছিল। ইরফানের দিকে চোখ পড়লে দুজনের চোখাচোখি হয়। মায়েরা এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, কিছু বলবেন? ইরফান ছোট করে বলে, হুম। মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে, কি? ইরফান সাথে সাথেই বলে ওঠে, তোমাকে খেতে চাই। মায়েরা কেসে ওঠে, কি অসভ্য লোক, সবাই আছে তবুও উল্টোপাল্টা বলছে। শুদ্ধ উল্টো পাশ থেকে চেয়ারে গা এলিয়ে বলে, সবাই আমাকে বলো তো, লজ্জা ভাঙার ঔষধ আছে নাকি? মায়েরা বলে ওঠে, না তো ভাইয়া, ঔষধ নেই তো। ইরফান হঠাৎই বলে ওঠে, আছে। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, মিথ্যা বলছেন কেন? আমরা সবাই জানি নেই। সকলে মুখ টেপে হাসছে। মায়েরা বুঝতে পারেনি। শুদ্ধ পেছন দিয়ে হাত দিয়ে ফারহাকে তার দিকে টেনে এনে ইরফানের দিকে চেয়ে বলে, ঔষধের নাম বলে দে তো ভাই। ফারহা জমে গিয়ে বসে আছে। শুদ্ধর হাত তার কোমর থেকে সরাতে চাইলে শুদ্ধ আরো শক্ত করে ধরল। ফারহা ঢোক গেলে মায়েরা ইরফানের হাতটা ঝাঁকিয়ে বলছে, ঔষধের নাম বলছেন না কেন? বলুন তো দেখি। নিশ্চয় আপনি ওই ভুলভাল ঔষধ আবিষ্কার করেছেন। ইরফান কিছু ভুল বলল না, খাওয়াই মনোযোগ দিল। মায়েরা মুখ বাঁকিয়ে নিয়েও খাবার খাওয়ায় মনোযোগ দিল। কিন্তু কথা হলো, মায়েরার গরুর মাংস একদমই পছন্দ নয়, তবুও আজ খাচ্ছে। একটুকু খেতে গিয়েই তার মনে হলো এই মাংস সেদ্ধ হয়নি, এবং মাংস নিয়ে সেই কখন থেকেই গুতাচ্ছে। মেজাজ খারাপ হলো। রাগে একটি গ্লাস নিয়ে প্লেটের মধ্যে হাত ধুয়ে নিল। এমনিতেই তার সেই রকম ক্ষুধা লাগেনি, কিন্তু এত খাবার দেখে একটু একটু ক্ষুধা লেগেছিল। ইরফান তার পাতের সব মাংসের টুকরা করেছে মায়রাকে দেবে বলে। তার আগেই মায়রার এমন কাজ দেখে মায়রাকে ধমকে বলে ওঠে, স্টুপিড, কি করলে এটা? মায়রা ঝাঁকি দিয়ে ওঠে, মিনমিন করে বলে, আমার খিদে নেই। ইরফান কিছুই বলল না। ভাতের সাথে টুকরো করা মাংস নিয়ে মায়রার মুখের সামনে ধরে। মায়রা অবাক হয় ইরফানের কাণ্ডে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে সবার দিকে তাকালে দেখলো সবাই মিটিমিটি করে হাসছে। মায়রা মিনমিন করে বলে, আমি খাবো না। ইরফান ভাবলে ক্ষীণ ভাবে বলে, কোলে বসে খাবে? ওকে। মায়রা দ্রুত দুই দিকে মাথা নাড়িয়ে বলে, না না, এখানে বসেই খাবো। কথাটা বলে হা করলে ইরফান মায়রার মুখে পোলাও তুলে দেয়। মিথিলা হেসে বলে, ভাবি তুমি নিশ্চিন্তে খাও, আমরা চোখের ওপরে হাত দিচ্ছি, হবে না? মায়রার মুখের খাবার চিবোতে চিবোতে মাথা নিচু করে নেয়। সবাই শুধু তার সাথে মজা নেয়। শুদ্ধ মাথা নিচু করে খেতে খেতে বলে, একটা লজ্জাশীল বউ পেয়েছি, এবার একটা লজ্জাহীন বউ লাগবে। রাতুল এরকম একটা মেয়ে দেখে দে তো। ফারহা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে ফারহার দিকে চেয়ে হেসে বলে, নো টেনশন বউ, তোমার মতামতের 100% গুরুত্ব দেওয়া হবে। শুদ্ধর কথা শুনে সবাই হাসছে। মায়েরা হেসে বলে, আরে ফারহা আপু, এত চিন্তা করো না, তুমি একটা লজ্জাহীন বর পেয়েছো, আমি তোমাকে একটা লজ্জাশীল বর এনে দেব। মায়েরার কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হাই হাই, তার মেলায় হারিয়ে যাওয়া বোনটা তার বিরুদ্ধে কথা বলছে। মায়েরার কথা শুনে ফারহা সহ সকলেই শব্দ করে হেসে ফেলল। ইরফান নিজেও একটু ঠোঁট বাঁকালো। ফাইজ হেসে বলে, মায়েরা তুমি একদম পারফেক্ট। ইরফান গম্ভীর গলায় বলে, প্রশংসা করার জন্য আমার বোনকে দিয়েছি?
ইনায়া তার ভাইয়ের কথায় হাসলো। বিয়ের প্রথম প্রথম সে কত চিন্তা করত মায়রাকে নিয়ে। সময়ের সাথে সাথে সব কেমন যেন পাল্টে গিয়েছে। ফাইজ খেতে খেতে ইনায়ের দিকে চেয়ে বলে, তোমার ননদ এত খারাপ কেন লিটিল কুইন? ফাইজের কথা শুনে সবাই আবারও হাসলো। মায়েরা বোকা চোখে সবাইকে দেখলো। এই লোকটার জন্য তাকে নিয়ে সবাই হাসে। মায়েরা ইরফানের হাতে খেতে খেতে প্রায় অনেকগুলো খাবার খেয়ে নিয়েছে। এরপর পানি খেয়ে দেখে আর দাঁড়াতেই পারছে না ঠিক করে। সে যাক, স্বামীর হাতে খেতে মজাই লাগে। সন্ধ্যার পরপর রিসিপশন থেকে সবাই ফিরেছে। শুদ্ধ গিয়েছে ফারহাদের বাসায়। ফারহাদের কাজিন সহ শুদ্ধর ছেলে কাজিনরা সবাই এসেছে। শুদ্ধ এখান থেকে ফারহাকে নিয়ে তাদের গ্রামে যাবে। রিনা বেগম ছেলের বৌমার অপেক্ষা করছে। ইরফান আর মায়রা সহ ইরফানের মেয়ে কাজিনেরা একেবারে এসেছে ইরফানদের বাসায়। মায়রা একটি ঘরে বসে আছে, তার কোলে লাবিব, আশেপাশে ইরফানের অনেক কাজী। মায়রা এদেরকে সবাইকে এর আগে দেখেনি। ইনায়ার বিয়েতে এরা আসেনি। অনেক দূর সম্পর্কের সবাই এসেছে। ইরফানের কত কত ফুপি, খালা, মামি সবাই এসেছে। মায়রাকে কতজন যে এসে চুমু খেয়েছে। মায়রার মনে হচ্ছে সে মাত্রই পৃথিবীতে জন্মেছে। তাই ইরফানের সব ফুপু খালা এসে তাকে চুমু খাচ্ছে। তবে মায়রার ভালোও লেগেছে। এত আদর তার এই জীবনে সে পায়নি। সে বুঝেছে সবাই ইরফানকে খুব ভালোবাসে। তার বউ হিসাবে মায়রার এত আদর। লাবিব মায়রার গালে হাত দিয়ে বলে, আপুই, সবাই তোমাকে চুমু খায় কেন? মায়রা লাবিবের গালে চুমু দিয়ে বলে, তুমি যেমন আমার কাছে বাচ্চা সোনা ভাইয়া, তাই তোকে আদর করি, তেমন তারাও আমাকে আদর করছে। লাবিব বিড়বিড় করলো, বউকে আদর করতে হয়? মায়েরা গালে হাত দেয়। তার স্বামী তার ভাইটার মাথায় খেয়ে ফেলেছে একেবারে পুরো। সারাদিন শুধু বউ বউ করবে। শুদ্ধর সাথে তার কাকা ফুপি খালারাও আছে, সাথে সব ছেলে কাজিন আর তার বাবার দিকের সকল কাজিন। শুদ্ধ এতক্ষণ ভেবাচাকা খেয়ে ফারহাদের বাড়িতেই ছিল। এত এত মানুষ জামাই আদর করতে এসে তাকে যে ফুটবল ভেবে শট দেয়নি, এই জন্য শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস নেয়। বিয়ে করলে বউয়ের সাথে সাথে আরো অনেক প্যারারে, ইস, জীবনটা পুরো তেজপাতা। আপাতত সে ফারহার পাশে দাঁড়িয়ে আছে, মানে এখন তারা বেরোবে। কিন্তু ফারহা কেঁদে কেটে অস্থির। শুদ্ধর অসহায় লাগে। ফাইজের কথা মনে পড়ে গেল। সে তো ইনায়ার সময় মজা করেছিল। এখন বইয়ের এত কান্না দেখে তারও বুকটা ভারী লাগছে। ফারহা তার বাবাকে জড়িয়ে ধরে ছাড়ে না। মেয়েরা বাবার কাছে ভীষণ আদরের হয় শুনেছে। এই কথাটা ফারহার কাছে একদমই 100%ই আছে। ফারহার বাবার চোখ ভেজে। মেয়েটাকে ছাড়া কিভাবে থাকবেন তিনি? সে যতক্ষণ বাড়ি থাকে ফারহা সবসময় তার পাশেই থাকে। কিন্তু মেয়েদের বাড়ি যে এটা ক্ষণক স্থায়ী, এটা মেনে নিতেই হবে। ফারহার বাবা ফারহার মাথায় চুমু এঁকে শুদ্ধর হাতে ফারহার হাতটা রেখে ভেজা গলায় বলে, ফারাহা আমার খুব আদরের মেয়ে, বুঝলে বাবা? ওকে কখনো কষ্ট দিও না। শুদ্ধ এদের বাবা মেয়ের কাণ্ড দেখে ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিল। মাথা নেড়ে বলে, জি বাবা, অবশ্যই। আমার পাক আর বলল না। থাক, শ্বশুর মানুষ, মুখে ব্রেক না লাগালে ব্যাপারটা কেমন যেন লাগে। ফারহা তার সহ আরো সবার থেকে বিদায় নিয়ে শুদ্ধর হাতটা ধরে এগিয়ে যায়। শুদ্ধ আস্তে করে বলে, ভালোবাসি পাখি। ফারহা নাক টানলো। গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো ফাইজ। শুদ্ধ আর ফারহা পিছে দাঁড়িয়ে বলে, ফারহা, সাবধানে যাবি। ভাইয়ের কথায় ফারহা পিছু ফিরে ফাইজকে জড়িয়ে ধরলো। ফাইজকে বোনকে আগলে নিয়ে শুদ্ধের দিকে চেয়ে বলে, আমার বোনকে একদম কাঁদাবি না বলে দিলাম। শুদ্ধ ভাবলে ভাবে বলে, আমি তোকে কাঁদানোর জন্য নিয়ে যাচ্ছি। ফাইজ বিরক্ত চোখে তাকায়, আঙ্গুল উঁচিয়ে বলে, আমি কিন্তু আমার বোনকে দিব না। শুদ্ধ ফারহাকে টেনে নিয়ে বিরক্ত হয়ে বলে, কষ্ট করে বিয়ে করলাম আমি, আর এই বান্দা নাকি আমার বউকে দেবে না। সরসর, ব্রিটিশদের আশেপাশে আমার বউকে রাখা না যাবে না। এসো বউ। এরপর গাড়ির দরজা খুলে দিলে ফারহা আবারও তার ভাইয়ের দিকে তাকায়। নিজেকে সামলে গাড়িতে উঠে বসলে শুদ্ধ ও ফারহার পাশে উঠে বসলে গাড়িটা ছেড়ে দেয়। পেছনে পেছনে আরো 4টে গাড়ি।
সবগুলো শুদ্ধদের বাড়িতেই যাবে। গাড়ি ছেড়ে দিতেই ফারহা দুই হাতের মাঝে মুখ নিয়ে ফুপিয়ে ওঠে। শুদ্ধ অসহায় চোখে তাকায়। তার খারাপ লাগছে। তাকে আপাতত নিজের কাছে নিজেই ভিলেন লাগছে। মনে হচ্ছে সে বাবা আর মেয়েকে আলাদা করেছে। ভিলেন হলে হোক, তার বউ ছাড়া চলে না। এত উদার হলে বউটাকে পাবে কোথায়? মুখ গোল করে শ্বাস ফেলে বলে, ফারহা পাখি, আর কত কাঁদবে বলো তো? রাতেও তো কাঁদতে হবে নাকি? এখনই সব পানি শেষ করে ফেলছো। তুমি কি কোনোভাবে ভাবছো পরে আমার থেকে চোখের পানি ধার নিবে? কিন্তু আমি তো ফ্যাসফ্যাস করে কাঁদতে পারি না পাখি। কি করে ধার দিব বলো? তাই বলছি, এখন একটু জমিয়ে রাখো। ফারহা কান্না মাখা চোখে শুদ্ধর দিকে তাকায়, রেগে বলে, এত ফালতু কথা কিভাবে বলো তুমি? শুদ্ধ মন খারাপ করে বলে, আর কান্না করে না পাখি। আমি তোমাকে গ্রামে গিয়ে গরু, হাঁস, মুরগি, ছাগল সব কিনে দেব। তুমি গরুর গোবর পরিষ্কার করবে, হাঁস, মুরগি, ছাগলদের নিয়ে সংসার করবে। তখন দেখবে তোমার আর কারোর কথাই মনে পড়বে না। আমি নিজ দায়িত্বে তোমাকে কাজে ব্যস্ত রাখবো। একটু থেমে বলে, জানো পাখি, গোবর দিয়ে অনেক অনেক কিউট কিউট জিনিস বানানো যায়। তুমি বানাবে কেমন? আমি সব ব্যবস্থা করে দিব। এই তো, এইভাবেই আমি ফালতু ইজিক্যাল টু মহৎ কাজের কথা বলি, বুঝেছো? ফারহা চোখ মুখ কুঁচকে শুদ্ধের দিকে চেয়ে আসে। শুদ্ধর মুখ লুকিয়ে হাসলো। থেমেছে কান্না। উফ, এখন একটু শান্তি লাগছে। ফারহাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে নিল। ফারহা কিছুই বলল না। শুদ্ধ ফারহার মাথায় চুমু এঁকে মৃদু স্বরে বলে, আমি তো শহরেই থাকি। যখন ইচ্ছে হবে আমাকে বলবে, নিয়ে আসবো আমি। কথাটা বলে ফারহার মুখ উঁচু করে। অন্ধকারে ফারহাকে দেখতে পায় না। শুকনো ঠোঁটে আলতো করে চুমু আঁকে একটা। ফারহা একটু নড়ে ওঠে। শুদ্ধ মৃদু হাসল। দুই হাতে ফারহাকে জড়িয়ে নিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমার বউ, আমার ভালোবাসা। ফারহা কেঁপে ওঠে। বা হাতে শুদ্ধর শেরওয়ানিটা একটু অংশ মুঠো করে ধরে। শুদ্ধ চোখ বুজে প্রশান্তিময় হাসল। রাত তখন 10টা। ইরফান ছাদে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত। নাসিম ছাদে এসেছিল একটু একা থাকতে। কিছুই ভালো লাগছে না তার। ইরফানের বাবা তাকে যেতেই দিচ্ছে না। একটু একা থাকতে ছাদে এসে ইরফানকে দেখে আর সামনে এগোয় না। ইরফান পিছু ফিরে নাসিমকে দেখল। অন্ধকার, কেউ কাউকে দেখতে পায় না। নাসিম ছাদ থেকে নামার জন্য উল্টো ঘুরে এক পা এগোলে হঠাৎই পেছন থেকে ইরফানের কণ্ঠ পেয়ে তার পা থেমে যায়। পিছু ফিরে অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। নিজের থেকেই ইরফানের সামনে এসে দাঁড়ায়। নাসিমের চোখ দুটো লাল। ইরফান নাসিমকে তীক্ষ্ণ চোখে অবলোকন করল। রাগে তার শরীর জ্বলছে। এই এই বেহাল দশা তার বউয়ের জন্য। সে কিছুতেই মানতে পারছে না। নাসিম ঢোক গিলে কিছুই বলতে চায়, তার আগেই ইরফান নাসিমের বাম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। নাসিম বিস্ময়কর দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। ইরফান দুই হাতে নাসিমের কলারটা টেনে দাঁতে দাঁত চেপে বলে, বার্ড ফ্লাওয়ারকে নিয়ে ভাবা স্টপ না করলে তোকে আমি খুন করে ফেলবো নাসিম। নাসিম ঢোক গিলে বলে, তাহলে খুন করে দে। ইরফান নাসিমকে গায়ের জোরে ধাক্কা দেয়। নাসিম দুই পা পিছিয়ে যায়। ইরফান দুই হাতে তার মাথার চুল টেনে রেগে বলে, ইটস এ বিগ প্রবলেম, আই কান্ট কিল ইউ। নাসিম মৃদু হেসে বলে, কেন পারবি না? ইরফান নাসিমকে আবারও ধাক্কা দিয়ে আওয়াজ তুলে বলে, কজ ইউ আর মাই ফ্রেন্ড। নাসিম আবারও একটু হাসলো। ইরফান শুদ্ধর সাথে তার আর ফাইজের ক্লাস 7-এ পরিচয়। এরপর থেকে আজ পর্যন্ত একই সাথে। তবে অন্তরা তাদের ভার্সিটি লাইফের ফ্রেন্ড। ইরফান যদিও অন্তরার সাথে যথেষ্ট দূরত্ব রাখত, বেশ অনেক মাস পর ফ্রেন্ডের মতো তুই প্লাস প্রয়োজনে কথা বলতো। এরপর অন্তরার ফালতু কাজে ইরফান অন্তরার ওপর ভীষণ ক্ষিপ্ত হয়। অন্তরার সাথে ইরফানের ভাই বোনের সম্পর্কের সূচনাতেই সমাপ্ত হয়েছে। কিন্তু সে শুদ্ধ, ফাইজ, ইরফান এদের রিলেশন অন্যরকম। ইরফান নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলে, তুই বিয়ে করবি? নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। ইরফান এগিয়ে এসে বলে, অ্যাজ সুন অ্যাজ পসিবল তোর বিয়ে হবে। নাসিম ঢোক গিলে বলে, আমি বিয়ে করব না ইরফান।
তুই আমার লাইফে ইন্টারফেয়ার করিস না, অ্যাটলিস্ট এই টপিক নিয়ে। তোর নয়। আমি বুঝেছি আমাদের ফ্রেন্ডশিপের সমাপ্তি এখানেই, তুই ভুলে যা আমাকে। ইরফান রেগে বলে, নো, তোর লাইফে ইন্টারফিয়ার আমি করব। আমার ফ্রেন্ড হওয়ার আগে এইসব ভাবা উচিত ছিল তোর। অ্যান্ড এসব ভুলাভুলি, আই জাস্ট হেট দিস টপিক। নাসিম কি বলবে বুঝলো না। সে জীবনেও বিয়ে করতে পারবে না ভাবলেই তার কেমন যেন দম বন্ধ লাগে। ইরফান হঠাৎই শান্ত কণ্ঠে বলে, নেক্সট ডে একটা রাইড হোক। নাসিম অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ভার্সিটিতে তারা 4 বন্ধু মিলে প্রায়ই রাইডে যেত, তবে ইরফানকে কখনো হারাতে পারত না। এটা নিয়ে সে ফাইজ শুদ্ধ ভীষণ আফসোস করত। মাঝে মাঝে তারা 3জন আলোচনা করত। ইরফানের মাথায় বাড়ি দিয়ে ইরফানের মাথা থেকে রাইড করার স্মৃতি ভুলিয়ে দিয়ে তারা কেউ একবার জিতুক, পরে নিজেদেরকে বোকা বোকা কথায় নিজেরাই হেসে ভার্সিটির মাঠে জমিয়ে রাখত। তবে নাসিম একবার ইরফানকে হারিয়েছিল, কিন্তু সে উইন হওয়ার পর দেখে ইরফানের গায়ে জ্বর ছিল, অথচ তারা কেউ বুঝতেও পারেনি। এই জন্ম থেকেই মাথা পাগল। এরপর ইরফান হঠাৎই বিজনেসে ফোকাস করায় বাইকের প্রতি সে ঝোঁক ছিল এটা থেকে একদমই সরে এসেছে। তারা সবাই একটু আধটু অবাক হয়েছিল ইরফানের কাজে। ইরফানের সাথে সাথে তারাও আর সেই দিকে যায়নি। আজ হঠাৎ ইরফানের মুখে রাইডের কথা শুনে নাসিম অবাক না হয়ে পারল না। ইরফান তার হাতের অর্ধেক সিগারেট টুকুর ধোঁয়া টেনে শেষ করে। এরপর চুইংগাম মুখে দিয়ে নাসিমের দিকে চেয়ে আবারও বলে, ঢাকা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত বাইক রাইড। যদি তুই রাইডে হেরে যাস, দেন তোকে নেক্সট 1 মান্থের মধ্যে বিয়ে করতে হবে। নাসিম বোধহয় এটা শোনাই বাকি ছিল। হতভম্ব হয়ে বলে, তুই কি পাগল? ইরফান কিছুই বলল না, উল্টো ঘুরে এগিয়ে যেতে নিলে নাসিম অবাক হয়ে বলে, তুই হেরে গেলে কি করবি? ইরফানের পা থেমে যায়। নাসিম একটু হেসে আবারও বলে, বারবি ডলকে আমায় দিয়ে দিবি? ইরফান 2 হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে 2 কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে যেন। দাঁতে দাঁত চেপে বলে, বার্ড ফ্লাওয়ার আমার বউ। অন্যের বউকে চাইতে লজ্জা করে না তোর? ইরফানের কথাটা নাসিমের আত্মসম্মানে লাগলো, তবুও বলে, ভালোবাসলে তো একটু নির্লজ্জ হতেই হয়। ইরফান উল্টো ঘুরে নাসিমের দিকে তাকায়, মুখ গোল করে চিবানো চুইং গাম ফেলে দিয়ে খুব স্বাভাবিকভাবে বলে, কখনো যদি বার্ড ফ্লাওয়ারের মনে ভুল করে অন্য কেউ স্থান পায়, সেই দিনই এই দুনিয়ায় ওর শেষ দিন হবে। যেভাবে ওকে বাঁচাতে এই 2 হাতে আগলে নিয়েছি, সেভাবেই এই 2 হাতে ওকে শেষ করতে একবারও ভাববো না। অ্যান্ড অপোজিট পার্সনকে ঠিক কিভাবে মারবো এইসব ডেসক্রিপশন দিয়ে কারোর ঘুম নষ্ট করতে চাই না। নাসিম ইরফানের ঠান্ডা গলায় বলা কথাগুলো শুনে ঢোক গিলল। মায়েরা ছাদে এসেছিল হাওয়া খেতে। সবার মাঝে থেকে থেকে সে সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই সে লুকিয়ে লুকিয়ে এক প্রকার পালিয়ে ছাদে একটু ফ্রেশ হাওয়া খেতে এসেছে। কিন্তু ছাদের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে ইরফানের বলা লাস্ট কথাগুলো শুনে বেচারি ভয়ে জমে গিয়েছে। ইরফানের কথা বলার ধরন কেমন যেন লাগলো। ইরফান আবারও বলে, নেক্সট ডে চলে আসিস অ্যান্ড বিয়ের প্রিপারেশন নিয়ে নিস। নাসিমের চোখ জোড়া ঝাপসা হয়, কিছু বলল না। সে দ্রুত পায়ে এগিয়ে এসে ইরফানের পাশ কাটিয়ে ছাদ থেকে নেমে যায়। মায়েরা দাঁড়িয়ে আছে, বুঝেছে বোধহয়, তবে মায়েরার দিকে একবারও তাকায়নি। পাশের সিঁড়িতে গিয়ে শাকে হাত দিয়ে একবার চোখ মুছে নিয়ে পায়ের গতি বাড়ায়। ইরফান উল্টো ঘুরলে মায়েরাকে দেখে ভীষণ অবাক হয়, রাগও হয় খানিক। এগিয়ে এসে ধমকে বলে, এখানে কি করছো তুমি? মায়েরা একটু ভয় পায়, ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের দিকে চেয়ে থেমে থেমে বলে, আপনি আমাকে মেরে ফেলবেন? ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, আরেকটু এগিয়ে এসে মায়রাকে 2 হাতে আগলে নিয়ে নিচু করে নেয়। ইরফান আলতো হাতে মায়রার হেজাব খুলে আলগা করে দেয়। এরপর মায়রাকে 2 হাতে জড়িয়ে গলায় মুখ গুজে দুটো চুমু আঁকে। মায়রা ঢোক গিলল। ইরফান মুখ তুলে মায়রার পানে তাকিয়ে বলে, অন্য কাউকে নিয়ে ভাবলে তুমি বেঁচে থাকার রাইটস হারাবে। মায়রার চোখের পলক ফেলে
ইরফানের দিকে চেয়ে বলে মৃদু স্বরে, আপনি মারবেন তো? আপনি মারলে আমি মরতে রাজি। ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়রার পানে, অবাক হয়ে বলে হোয়াট? মায়রা কোমরে হাত দিয়ে বলে, ও মা, আমাকে মেরে আপনি আরেকজনকে বিয়ে করে তার সাথে ফষ্টি নষ্টি করবেন, এত সহজ নাকি? এইসব ভেবে থাকলে ভুলে যান, জানেন না বাঙালি বউরা তার স্বামীদেরকে নিয়ে খুব পসেসিভ হয়। ইরফান মায়রার কথা শুনে নিঃশব্দে হাসল, দুই হাতের আজলায় মায়রার মুখ নিয়ে মৃদু স্বরে বলে, জাস্ট আমাকে নিয়ে ভাববে, তাহলে তোমার হাতে চাঁদ এনে দিব আমি। মায়রা চোখ ছোট ছোট করে বলে, আমি আপনাকে নিয়েই ভাবি, চাঁদটা কবে এনে দিবেন? আমার কিন্তু আসল চাঁদই চাই। ইরফান থতমত খেয়ে তাকায়, কথাটা দ্বারা সে একটা বোঝালো। আর এই স্টুপিড কি বুঝেছে? বিরক্তির কণ্ঠে বলে, স্টুপিড গার্ল, ভালো হবে না তুমি, তাই না? মায়েরা মুখ বাঁকিয়ে বলে, নিজে যে মিথ্যা মিথ্যা ডায়লগ দিচ্ছেন সেবেলায় কিছু না, আমি চাইলেই দোষ। ইরফান কিছুই বলল না। সে ভুলে কেন যায় সে বাদরকে বিয়ে করেছে? এইসব ভাবনা ভেবে রেখে মায়েরার চোখ জোড়া আঁকড়ে ধরে, মায়রাকে নিজের দিকে টেনে নেয়, ধীরে ধীরে মায়রার শাড়ি এলোমেলো করতে ব্যস্ত হয়। মায়রা ছটফটিয়ে ধাক্কা দেয় ইরফানকে, ফলস্বরূপ মায়রা নিজেই দুই পা পিছিয়ে যায়। ইরফান প্রচন্ড বিরক্ত চোখে মায়রার দিকে তাকায়। ইরফান এগোতে নিলে মায়রা তার হেজাবে হাত নিয়েই কোনো রকমে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। পিছু ফিরে রেগে বলে, অসভ্য লোক একটা, আপনার ঘর আমি বেচে দিব, ঘর তো কোনো কাজেই লাগে না আপনার। ইরফান বিরক্ত চোখে মায়রাকে দেখল। ঘড়িতে রাত 12টার ঘর ছাড়িয়েছে। ইরফান ঘরে প্রবেশ করে দরজাটা আটকে বেডের দিকে তাকালে দেখলো বিভিন্ন ধরনের ফুল দিয়ে বেডটা সাজানো। এগিয়ে গিয়ে দেখলো বেডের মাঝখানে বাড ফ্লাওয়ার দিয়ে একদম বাড ফ্লাওয়ারের আকৃতি করে সাজানো। এটা ইরফান নিজেই করেছে, তার পেইন্টিং রুমের বেলকনিতে লাগানো বাড ফ্লাওয়ার গাছ থেকে। কল্পনায় সে মায়রাকে দেখতে পায়। এই বাড ফ্লাওয়ারগুলোকে দেখলে ঘরের চারপাশে চোখ বুলিয়ে মায়রাকে না দেখে ভুরু কুঁচকালো। পেইন্টিং রুমের লাইটটা জ্বালালো, দেখে সেই দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে পুরোটা খুলে ভেতরে প্রবেশ করলে দেখলো মায়রা দোলনায় ঘুমিয়ে গিয়েছে। মায়রার দিকে চেয়ে ধীরে ধীরে মায়রার সামনে এসে দাঁড়ালো। সেই সকালের সাজ এখনো আছে, আবারও সেজেছে নাকি? একটুও নষ্ট হয়নি। বাম হাত হয়ে শান্ত হয়ে ঘুমিয়ে আছে, দুই হাতে কিছু একটা আঁকড়ে ধরে বুকে জড়ানো। ইরফান এক পা বাইরে রেখে দোলনার ভেতরে মায়রার পাশে বসলো, হাত বাড়িয়ে মায়রাকে জড়িয়ে রাখা জিনিসটিতে আলতো হাতে ছাড়িয়ে নিয়ে চোখ বুলালে দেখল আজকে তার আর মায়রার পিক, যেখানে ইরফান হাঁটু মুড়ে বসে মায়রার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। ইরফানের মুখে হাসি ফুটে ওঠে। মায়রা ছাদ থেকে এসে এটা এঁকেছে, বুঝলো। তার মতো নিখুঁত না হলেও সুন্দর হয়েছে। তবে ইরফানের কাছে মায়রার আঁকা এই পিকটি তার সবথেকে নিখুঁত আঁকা পিকের চেয়ে নিখুঁত ভীষণ ভালো লাগলো। হাতের পিকটি টেবিলের ওপরে রেখে দুই হাতে মায়রাকে উঠিয়ে তার বুকে জড়িয়ে নিল। বাঁ হাতে মায়রাকে জড়িয়ে রেখে ডান হাতে ধীরে ধীরে মায়রার সব গহনা খুলে দেয়। নাকের নথটা খুলতে গিয়ে মায়রা একটু ব্যথা পেয়ে ঘুমের ঘোরে মৃদু আর্তনাদ করে উঠলে ইরফান দ্রুত ছেড়ে দেয়। নাকের পিঠে আলতো করে চুমু খেয়ে মৃদু স্বরে বলে সরি। এরপর ইরফান আবারও খুবই ধীরে ধীরে নথটি খুলে রেখে দেয়। মায়রার ঘুম হালকা হয়েছে। পিটপিট করে চোখ মেলে তার সামনে ইরফানকে দেখে দ্রুত সোজা হয়ে বসে। ঘুমু ঘুমু চোখে ইরফানের দিকে তাকায়। তাকে সবাই বলেছিল ইরফানের জন্য অপেক্ষা করতে, সেও অপেক্ষা করেছিল, কিন্তু কখন ঘুমিয়েছে বুঝতেই পারেনি। নিজের কাজেই নিজেই বিরক্ত হলো। দুই হাতে চোখ ডলে ইরফানের দিকে চেয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে সরি, আমি ভুল করে ঘুমিয়ে গিয়েছিলাম। ইরফান বিমোহিত দৃষ্টিতে মায়রার দিকে চেয়ে আসে। মাঝারি চওড়া কপাল, ঘুমু ঘুমু চোখ দুটো, সব তবুও কি স্বচ্ছ, পাতলা ও ঘন পাপড়ি বারবার ওঠানামা করছে।
নাকের রেখা সোজা, কোমল ঠোঁট দুটি হালকা বাঁকানো। ইরফান নিখুঁতভাবে মায়রাকে অবলোকন করে। তার চোখে মুখে ঘোর লেগে যায় এই বাচ্চা বউটাকে দেখলে ঘুমানোর আগে। কারণে মায়রার চোখ মুখ হালকা ফোলা ফোলা। ইরফান দৃষ্টিতে মুগ্ধতার রেশ বাড়তেই থাকে। ইরফান ঢোক গিলে মৃদু স্বরে ডাকে, বউ। মায়রা কেঁপে ওঠে। কিভাবে যেন ডাকলো ইরফান। ইরফানের দৃষ্টি সরিয়ে মিলালে মায়রা তার লাজুক চোখ জোড়া নামিয়ে নেয়। ইরফান মায়রাকে টেনে তার কোলে বসালো। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান ডান হাতে মায়রার কাঁধের আঁচলে আটকানো সেফটি পিনটা খুলতে নেয়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে ঢোক গেলে ইরফান হাতের সেফটি পিন খুলে ছুঁড়ে ফেলে। এরপর হুট করেই মায়রার কাঁধ থেকে আঁচল ফেলে দিলে মায়রা দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে। চোখ মুখ খিচে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি কি করছেন? ইরফান দুই হাতে মায়রাকে জড়িয়ে নেয়। কানের পিঠে শব্দ করে চুমু এঁকে ঘোরের মাঝে উত্তর দেয়, আদর করব বউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। তার পেজের নাম ডিআরএম সোহাগ হানি। সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।